আজকের ভিডিওতে আমি তাদের জন্য একটা ইনভেস্টমেন্টের ক্লিয়ার রোডম্যাপ দেবো, যাদের স্যালারি মোটামুটি 10,000 বা 10,000 থেকে সামথিং একটু বেশি। তো আমি তাদেরকে বলবো যে তাদের কত টাকা কোথায় ইনভেস্ট করা উচিত। তাদের স্টকে ইনভেস্ট করলে তাদের বেশি ভালো হবে, না তাদের মিউচুয়াল ফান্ডে এসআইপি করলে তাদের বেশি ভালো। তো এই ভিডিওটা স্পেশালি আমি তাদের জন্য বানাচ্ছি যারা ইনভেস্টমেন্ট সম্বন্ধে কিছু জানেন, মানে বেসিক এইটুকু নলেজও নেই। তো ভিডিওটা পুরোটা দেখলে যারা ইনভেস্টমেন্ট সম্বন্ধে কিছু জানে না তারা মোটামুটিভাবে একটা আইডিয়া পেয়ে যাবে যে কত টাকা তাদের কোথায় ইনভেস্ট করা উচিত আর কীভাবে ইনভেস্ট করা উচিত। তো হ্যালো বয়েজ অ্যান্ড গার্লস, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আমি হচ্ছি প্রীতম আর তোমরা দেখছো মেক বেটার লাইফ উইথ প্রীতম ইউটিউব চ্যানেল। আমি এই ইউটিউব চ্যানেলে লাইফের সব থেকে 3টে বড় অ্যাসপেক্ট, মানি, হেলথ, রিলেশনশিপ, এই 3টে বিষয়ে তোমাদের গাইড করে থাকি। তো চলো এবার বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রিচ মেন্টালিটি। তো যারা বড় লোক, যারা ধনী লোক, তারা কী করে মাসের শুরুতে যখন তাদের হাতে স্যালারি আসে বা তাদের বিজনেস থেকে যে প্রফিট যেটা আসে, তারা প্রথমে সেটাকে ইনভেস্ট করে, তারপরে বাকি যে টাকাটুকু থাকে সেটা তারা তাদের নিড, এক্সপেন্সেস, বিভিন্ন জিনিসের ওপর খরচা করে। কিন্তু যাদের পোর মেন্টালিটি বা মিডিল ক্লাস মেন্টালিটি যাদের হয়, তারা কী করে, তারা ফার্স্টে বাকি সব খরচা করে। প্রথমে নিড, এক্সপেন্সেস, এদিক ওদিকে চারিদিকে খরচা করবে, তারপরে যদি কোনো টাকা, মানে যেটুকু টাকা বেঁচে থাকবে সেটুকু টাকা জমা করবে। তাও সেটা ইনভেস্ট করবে না, সেটা ব্যাংকে হোক বা নিজের কাছে হোক, সেটুকু রেখে দেবে। তো এরকম করলে চলবে না বস, ঠিক আছে? সব থেকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, যখনই তোমার মাসের শুরুতে তোমার হাতে স্যালারি আসবে বা কোনো বিজনেস করছো বা যে হোক, প্রফিট যেটুকু আসছে, তো প্রথমেই তোমাকে তার 20% সেভ করতে হবে। মানছি যদি তোমার স্যালারি 10,000 টাকা হয়, তাহলে প্রথমেই তোমাকে ওইখান থেকে 2,000 টাকা প্রথমে সেভিংসের জন্য তুলে রাখতে হবে। আর সেভিংস মানে এটা না যে নর্মাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলে রাখা, সেটাকে ইনভেস্ট করতে হবে। তো সেই দিকে কীভাবে ইনভেস্ট করতে হবে সেগুলো আগে জানবো। তো প্রথমেই যদি তোমার 10,000 টাকা স্যালারি হয়, 2,000 টাকা আগে থেকে সরে রাখবে ইনভেস্টমেন্টের জন্য। মানে তুমি ধরবে তোমার স্যালারি 8,000 টাকা, ঠিক আছে? ওই 2,000 টাকা তোমার স্যালারি হিসাবে ধরবেই না। তুমি জানবে তোমার 8,000 টাকা স্যালারি, এই 8,000 টাকার মধ্যে তোমাকে বাকি সব নিজের এক্সপেন্সেস যা যা আছে ওই 8,000 টাকার মধ্যে কমপ্লিট করতে হবে। তো এটাকেই বলছে রিচ মেন্টালিটি। প্রথমে ইনভেস্ট, তারপরে বাকি সব খরচা। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে নিডস ক্যালকুলেশন। তোমাকে তোমার নিডস ক্যালকুলেট করা জানতে হবে। তো নিডস বলতে কোনগুলো বোঝায়? যে খরচাগুলো আমাদের প্রত্যেক মাসে করতেই হয় সেইগুলোকে বলছে নিডস। যেমন প্রত্যেক মাসে যদি তোমার কোনো লোন নেওয়া থাকে, প্রত্যেক মাসে তোমাকে তোমার ইএমআই দিতেই হবে, প্রত্যেক মাসে তোমাকে তোমার মোবাইলটা রিচার্জ করতে হবে, বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তার জন্য মেডিসিন। তো এই যে এইসব ধরনের খরচা, এগুলো না তুমি কখনো স্কিপ করতে পারবে না। তো এগুলোকে বলছেন নিডস। আর তো আমরা তো নিডস কন্ট্রোল করা অ্যাকচুয়ালি খুবই কঠিন। তো আমরা কি করব, নিডসের ওপর যা খরচা যাচ্ছে, তো আমরা কী করবো, আমাদের ওয়ান্টসের ওপর যেটা আমাদের হাতে আছে সেটা কন্ট্রোল করার চেষ্টা করবো। ওয়ান্টস বলতে কোনগুলো? তো এই যে ডেইলি তুমি রাস্তার ধারে ফুটপাতে গিয়ে কখনো ফুচকা, কখনো ভেলপুরি, কখনো মোমোজ, এইসবগুলো খাচ্ছ না, এইসবের প্রতি যেসব খরচাগুলো হচ্ছে, এগুলো কিন্তু তোমার নিডস না, এগুলো তোমার ওয়ান্টস। তুমি চাইলে এগুলো কন্ট্রোল করতে পারো, বা না খেলেও তোমার কোনো যায় আসে না। এই যে মাসে তুমি 2-3 বার আর রেস্টুরেন্টে গিয়ে সেখানে 1,000-1,500 টাকা খরচা করে আসো, এই যে ডেইলি সিগারেটের পেছনে 4-5টা করে সিগারেট খেয়ে যেসব খরচাগুলো করো না, এগুলো হচ্ছে তোমার ওয়ান্টস। তো এইগুলোকে তোমাকে কন্ট্রোল করতে হবে। আমি বলছি না যে এগুলো একদমই করা উচিত না, মানে অ্যাকচুয়ালি সিগারেটের কথা না, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো স্মোকিং যদি পারো তো টোটালিভাবে ছেড়ে দাও। কিন্তু এই যে রেস্টুরেন্টে যদি তুমি মাসে 3বার থেকে 4বার যাও, তো সেটাকে কন্ট্রোল করো, সেটাকে 1বার থেকে 2বারে নিয়ে আসো। আমি বলছি না যে এগুলো একদমই করবে না। হয়তো তুমি ফাস্টফুড যেটা সপ্তাহে 4-5 দিন খাচ্ছ, সেটা হয়তো সপ্তাহে 1 দিন করো। এতে কী হবে, তোমার সেভিংসটাও হবে, প্লাস তোমার হেলথও ভালো থাকবে। তো এইসব জিনিসগুলো কন্ট্রোল করো। দরকার পড়লে তোমার যদি বাড়িতে ডেস্কটপ বা পিসি থাকে, তাহলে তুমি এক্সেল সিটে, বা যদি তোমার ডেস্কটপ পিসি না থাকে তাহলে তুমি তোমার ফোনের নোটপ্যাডে তুমি এই জিনিসগুলো লেখো। মানে ডেলি যেসব খরচাগুলো করছো না, সেগুলো টোটালভাবে নোট করো। একটা টাকা কোথায় খরচা হচ্ছে সেগুলো ডেইলি ডেট দিয়ে সেগুলো লেখো। দিয়ে মাসের শেষে একদম যখন এই যে এটা কি চলছে নভেম্বর মাস, তো আজ থেকে তুমি এটা শুরু করো। আজ থেকে যে খরচাগুলো করবে সেগুলো মোবাইলে লিখতে শুরু করো, যে এর পিছনে এত টাকা গেল, এর পিছনে এত টাকা গেল, এর পিছনে এত টাকা, এটা লেখো। তো এই মাসটা যখন শেষ হবে তখন তুমি কি করবে, এর টোটাল যে খরচা করেছো সেটা টোটাল করবে। দিয়ে টোটাল করে দেখবে যে তোমার নিডস, যেটা আমি আগে বললাম যে জিনিসগুলো তুমি স্কিপ করতে পারবে না, যেমন তোমার ইএমআই, তোমার মোবাইল রিচার্জ, তার পেছনে কত টাকা গেছে, প্লাস তোমার ওয়ান্টস। এই ওয়ান্টসের পেছনে, মানে যে বিড়ি সিগারেট বলো, এই যে ডেইলি যে রাস্তা ধারে ফাস্ট ফুড খাওয়া, রেস্টুরেন্টে ঘুরতে যাওয়া, হ্যানা তেনা, এই যে জিনিসগুলো, এর পেছনে কত টাকা গেছে, ঠিক আছে? এটা ক্যালকুলেট করো। তো চেষ্টা করো সবসময় ওয়ান্টসটাকে যতটা পারবা ততটা কন্ট্রোল করার।
তো যখনই তুমি এইসব জিনিসগুলো নোট ডাউন করবে না, যখন তুমি দেখতে হবে যে কত টাকা তোমার কোথায় গেছে, তখন তোমার মাথার মধ্যে স্ট্রাইক হয়ে যাবে, মানে তখন তুমি পারবে অ্যাকচুয়ালি তোমার যে ওয়ার্ডসগুলো আছে সেগুলো কন্ট্রোল করতে। এই পিছনে এত টাকা যাচ্ছে, এটা না করলে হয়তো এত টাকা সেভ হয়ে যাবে। মানে নো না বলা শিখতে হবে। হ্যাঁ, হয়তো আজ আমার মোমো খেতে ইচ্ছা করছে বা খেতে ইচ্ছা করছে, কিন্তু ইচ্ছা করলে যে খেতে হবে না, তুমি সিম্পলি না বলো যে না, আজ আমি খাবো না, আজকে হয়তো এই সপ্তাহে একদিন দুদিন খাওয়া হয়ে গেছে, আমি পরের সপ্তাহে না বলা শিখতে হবে। আর যখন তুমি এগুলো নোট ডাউন করবে না, অটোমেটিকলি দেখবে তোমার এই যে না বলা হ্যাবিটটা অটোমেটিকলি বিল্ড আপ হবে। আর এই সেম জিনিসটা আমিও ফলো করি। আমিও প্রত্যেক মাসে আমার নোটপ্যাডে বা পিসিতে এক্সেলের সব কিছু খরচ আমার ওখানে লিস্ট করা থাকে যে কোন মাসে কত টাকা কাটছনে খরচা হয়েছে। অ্যাকচুয়ালি এই টেকনিকটা খুবই হেল্পফুল সেভিংসের ক্ষেত্রে। আর থার্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ফার্স্টেই বলেছিলাম যে তোমার স্যালারি থেকে 20% তুমি সরিয়ে সেটাকে রেখে দাও। তো যে 20% টাকাটা তুমি সরেছো, তো সেটা তুমি কী করবে, ইনভেস্ট কী করবে? অনেকে ভাবে যে ব্যাংকে ফেলে রাখবো বা এফডি করে দেবো, তো এটাকে সবাইভাবে ইনভেস্টমেন্ট। তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, যদি তুমি তোমার টাকা ব্যাংকে ফেলে রাখো, এতে তোমার টাকাটা বাড়ছে না বরঞ্চ কমছে। যেহেতু আমাদের ইন্ডিয়া এখন খুব গ্রোয়িং কান্ট্রি, তাই এখানে ইনফ্লেশনের রেটও অনেক বেশি, সেটা মোটামুটি হচ্ছে 7 থেকে 8% ইনফ্লেশন রেট। আর তুমি যদি ব্যাংকে টাকা রাখো, সেটা তাহলে তোমাকে ইন্টারেস্ট রেট হয়তো সামথিং 1-2% সামথিং দেয়, বা কোনো ব্যাংকে হয়তো 3%ও দিয়ে দেয়। আর যদি তুমি টাকাটা এফডিও করো, সেই এফডিতেও রেট হচ্ছে 5 থেকে 6%। তো অ্যাকচুয়ালি তুমি লসে রান করছো। ধরো কোনো জিনিস আজকে তুমি 100 টাকায় কিনছো, আজ থেকে 1 বছর পর জিনিসটার দাম হয়ে যাবে কিন্তু 107 থেকে 8 টাকা। আর যদি তুমি আজকে 100 টাকা ব্যাংকে রাখো, আজ থেকে 1 বছর পর সে 100 টাকাটা তোমার বেড়ে গিয়ে হবে 102 থেকে 3 টাকা। আর যদি এফডি করো তাহলে 104 থেকে 5 টাকা। তাহলে দেখো জিনিসের দাম বেড়ে গিয়ে হয়ে যাচ্ছে 107 থেকে 8 টাকা, কিন্তু তুমি যদি ব্যাংকে টাকা রাখছো সেটা বেড়ে গিয়ে কত হচ্ছে 102 থেকে 3 টাকা, বা যদি এফডি করছো 1 থেকে 4 থেকে 5 টাকা। তো অ্যাকচুয়ালি তো তুমি লসে রান করছো না। তো এর জন্য যে টাকাটা তুমি সেভিংসের জন্য তুলে রাখছো, সেই টাকাটা তুমি ইনভেস্ট করে দাও। তো এবার অনেকের মনে কোশ্চেন আসবে যে ইনভেস্ট আমি কোথায় করব। তো যেহেতু যাদের 10 থেকে 15,000 টাকা স্যালারি, ঠিক আছে, এই রেঞ্জে যাদের স্যালারি, তো আমি তাদেরকে রেকমেন্ড করব তারা কোনো স্টকের দিকে না, কোনো স্টকে ফকে ইনভেস্ট না করে তারা অ্যাকচুয়ালি যেন মিউচুয়াল ফান্ডে এসআইপি করে। স্টকে ইনভেস্ট করতে কেন বারণ করছি? দেখো, স্টকে একটা স্টক পিক করার ক্ষেত্রে অনেক কিছু জিনিস দেখতে হয়। তাদের বিজনেস মডেল কী, হ্যাঁ, তাদের নেট প্রফিট, তার পিবি রেশিও, তার পি রেশিও, তার প্রমোটার হোল্ডিং, তো এরকম অনেক জিনিস ক্যালকুলেট করতে হয়, তারপরে স্টকে ইনভেস্ট করা উচিত। আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও দেখতে হয়, কিন্তু তাও মিউচুয়াল ফান্ডে এসআইপিটা অনেক সেফ। যদি তুমি মিউচুয়াল ফান্ডে 10 বছর 12 বছরের জন্য টাকা রাখো না, তো সে টাকাটা কী বলবো, নেগেটিভ হওয়ার চান্স একদম 0%, সেখানে তুমি 100% প্রফিট পাবে। কিন্তু স্টকের ক্ষেত্রে সেটা না। আজ ধরো তুমি কোনো স্টক কিনছো, হ্যাঁ, হয়তো এর কথা শুনে এখন যেটা নর্মালি সবাই করছে যে এই যে ইনস্টাগ্রামে কোনো কারো রেকমেন্ডেশন দেখে নিচ্ছে, বা এ বলছে এই স্টকটা ভালো, এ বলছে এই স্টকটা ভালো, এখানে 2-4টে নিউজ শুনেছে, তারপরে ভরাম করে এখানে ইনভেস্ট করে দিচ্ছে, কী হয়েছে, লসে রান করছে। তো এটা আমি তোমাদেরকে করতে এই মুহূর্তে করার জন্য সাজেস্ট করবো না। তো এইসব বিষয় নিয়ে আগে ডিটেলসে ভিডিও আসবে যে কীভাবে স্টকে ইনভেস্ট করতে গেলে কী কী জিনিস দেখতে হয়, কী কী এসআইপির ক্ষেত্রে যদি তুমি মিউচুয়াল ফান্ডে এসআইপি করো, কীভাবে নিজের মিউচুয়াল ফান্ডে এসআইপি চুজ করবে, বা এসআইপিতেও অনেক ভেরিয়েশন আছে, যেমন স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, কোন ক্যাপে কত টাকা ইনভেস্ট করবে, সেসব সম্বন্ধে ডিটেলস ভিডিও আমি নিয়ে আসবো। সেটাও 2-3 দিন 4 দিনের মধ্যে আসবো। তো যদি চ্যানেলে নতুন হও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো এই ধরনের ইনভেস্টমেন্ট রিলেটেড ভালো ভালো ভিডিও তুমি পেতে থাকবে, তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে। তো মোদ্দা কথা হচ্ছে এটা যে 2,000 টাকাটা তুমি সরিয়ে রেখেছো সেভিংসের জন্য, সেটা নর্মালি তোমাকে ব্যাংকের অ্যাকাউন্টে ফেলে রাখলে হবে না, সেটা তোমাকে ইনভেস্ট করতে হবে। সো গাইস, আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও অ্যান্ড লার্নিং সো মেনি থিংস ইন দিস এন্টায়ার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে এখনই লাইক করো আর নিচে কমেন্ট করো তোমার কেমন লাগলো, ঠিক আছে? আর পরের ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে, সেই ভিডিওতে আমি টোটালি সব কিছু বোঝাবো যে কীভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হয়, কত টাকা কীভাবে ইনভেস্ট করতে হয়, কত টাকা কোন ফান্ডে রাখবে, ঠিক আছে? তো এই বিষয়ে ডিটেল একটা ভিডিও তাড়াতাড়ি আসছে। তো গাইজ, আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।